প্রিয় শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছিলেন ধারাবাহিক রহস্য গল্প উত্তরের বারান্দা। আজ তৃতীয় পর্ব। এসআই গৌরাঙ্গ সাঁতরা বলছিলেন থানার নতুন ওসি অমিত খুন রহস্য ধামার চাপা দিতে চাইছেন। তারপর ওসি অবিনাশ নন্দ টাকা খেয়ে ক্রিমিনালদের আড়াল করছেন, ফলে এই এলাকার ক্রাইম বেড়েই চলেছে। আমরা দু চারজন যারা আছি সৎভাবে কাজ করতে চাই, তারা এখানে টিকতেই পারছি না। তাই কায়দা করে আপনাকে এখানে আনতে চেয়েছিলাম স্যার। আপনি যদি অমিত দাসের খুনিকে ধরে দেন, তবেই অবিনাশ নন্দর মুখোশটা খুলে যাবে। বুঝলাম, কিন্তু একটা কোথাও বসে কথা বলা দরকার। আদিত্য বলল, আমার বাড়িতে যাবেন স্যার? বাইকে বেশি সময় লাগবে না। তাই যাওয়া যাক, কিন্তু ওসি যদি আপনাকে আমার সাথে দেখতে পান, আপনার অসুবিধা হবে না তো? বড়বাবু জানেন আমি তার কাজকর্ম সমর্থন করি না। এর জন্য তিনি নানাভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমিও খুব সাবধানেই থাকছি, কিন্তু আপনার সাথে কথা বলাটা তো আর ক্রাইম নয়। বাইকে গৌরাঙ্গ সাঁতরার বাড়িতে যেতে মিনিট 10 লাগলো। একটি 1.5 কামরার ফ্ল্যাট, একটা ঘরে শোবার জন্য একদিকে তক্তপোষ, তার উপর চায়ের দাগ ধরা বেড কভার, পুরনো খবরের কাগজ, ম্যাগাজিন, আর গৃহস্থলীর 2-1টা টুকিটাকি জিনিস, লেখার টেবিল, চেয়ার, অন্যদিকে 4টি বসার চেয়ার, একটা সেন্টার টেবিল, একটা আধখানা যে ঘর আছে সেখানে রান্নার ব্যবস্থা। আসলে সেটা একটা ঘেরা বারান্দা। চা খাবেন তো স্যার? উত্তরের অপেক্ষা না করেই গৌরাঙ্গ চায়ের জল বসাতে চলে গেল। আদিত্য একটা বেতের চেয়ারে বসল। গৌরাঙ্গ একটু পরে 2টো প্লেটে 2টো অমলেট নিয়ে চলে এলো। এসব আবার কেন? মানা করবেন না স্যার, আপনি প্রথমবার আমার ঘরে এলেন, ঘরে একটু মিষ্টিও নেই, তাই অমলেট বানালাম। আপনি মনে হচ্ছে এখানে একাই থাকেন। হ্যাঁ, আমি একাই থাকি, কিন্তু প্লিজ আদিত্যদা, আমাকে আপনি বলবেন না। আমি আপনার থেকে অনেক ছোট। চায়ের জল গরম হয়ে গেছে, আমি চাটা নিয়ে আসছি। একটু পরে গৌরাঙ্গ টি ব্যাগ ভেজানো 2টো চায়ের কাপ নিয়ে ঘরে ফিরে এলো, সঙ্গে থিন আরারুট বিস্কুট। তোমার এখনো স্ট্যাম্প জমানোর শখ আছে? কি বলো গৌরাঙ্গ? একটা স্ট্যাম্পের খাতা তোমার টেবিলের উপর দেখতে পেলাম। ওহো, আপনি দেখে ফেলেছেন? আসলে ছোটবেলার ওই অভ্যাসটা এখনো ছাড়তে পারিনি। ওরকম একটা অভ্যাস থাকা ভালো। সে যাক, তুমি এবার অমিত দাসের মার্ডার কেসটার ব্যাপারে বলো। একদিক থেকে দেখলে আদিত্যদা, অমিত দাসের মার্ডারটা খুব সোজা সাপটা। অমিত একজন মেধাবী ছাত্র ছিল, দেখতে বেশ সুন্দর, একটু লাজুক প্রকৃতির, ব্যবহার খুবই ভালো। ওর মাস্টারমশাইরা অন্তত তাই বলেন। এই মার্ডার কেসটা প্রথমে আমিই তদন্ত করছিলাম। ভাগ্যক্রমে বড়বাবু তখন ছুটিতে ছিলেন, তিনি ফ্যামিলি নিয়ে ইউরোপ বেড়াতে গিয়েছিলেন। ফিরে আসতেই মাথুর সাহেবের নির্দেশ এলো এই কেসটায় ঢেলে দিতে হবে। সঙ্গে এই কেসটা থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো। মাসুদ মানে ইব্রাহিম মাসুদ, আলিনার বাবা, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। যেহেতু প্রথম দিকে কেসটা আমি ইনভেস্টিগেশন করেছিলাম,
তাই ব্যাপারটা মোটামুটি আমার জানা। সংক্ষেপে বলতে গেলে গ্রামের লাজুক, সুদর্শন ও মেধাবী ছেলে অমিত দাসের প্রেমে পড়েছিল আলিনা মাসুদ। আলিনার বাবা ইব্রাহিম মাসুদ ব্যাপারটা পছন্দ করেননি। প্রথম দিকে মাসুদের গুন্ডারা অমিতকে শাসিয়েছিল। তা সত্ত্বেও যখন দেখা গেল অমিতের সঙ্গে আলিনার মেলামেশা কমছে না, তখন মাসুদের গুন্ডারা অমিতকে ধরে বেধড়ক মারধর করলো। মারধর করলো কই, এ কথাটা তো নকুল দাস আমায় বলেনি। তার মানে অমিত মারধরের ঘটনাটা বাবাকে জানায়নি। কিন্তু গৌরাঙ্গ, অমিতকে মাসুদের গুন্ডারা মারধর করেছে এটা তুমি জানলে কেমন করে? অমিতের বন্ধু সিরাজুলের কাছ থেকে। সিরাজুল ঠিক কি বলেছিল বলো তো? সিরাজুল আর অমিত ভালো বন্ধু ছিল। অমিত সবকিছুই সিরাজুলকে বলতো। অমিতকে যে মাসুদের গুন্ডারা শাসাচ্ছে সিরাজুল জানত। সিরাজুল অমিতকে বোঝানোর চেষ্টা করেছিল যে আলিনার সাথে সম্পর্কটা ছিন্ন করে দেওয়াই অমিতের পক্ষে ভালো হবে। ইব্রাহিম মাসুদ প্রবল ক্ষমতাসম্পন্ন লোক। তার বিরুদ্ধে গিয়ে তার মেয়ের সাথে প্রেম করাটা বুদ্ধিমানের কাজ হবে না। কিন্তু অমিতকে সেই কথা বলা সত্ত্বেও সে কোনো কথাই কোলে তোলেনি। বলেছিল সে আলিনাকে নিয়ে পালাবে এবং বিয়ে করবে, কিন্তু তার আগে ইঞ্জিনিয়ারিংটা শেষ করতে হবে এবং একটা চাকরি পেতে হবে। মারধরের ঘটনাটা কবে ঘটল? মাসুদের গুন্ডারা বডিগার্ড হয়ে কলেজের গেটে পর্যন্ত আলিনাকে পৌঁছে দিত, আবার ছুটির পর নিয়ে যেত। কিন্তু কলেজের ভেতর প্রবেশের তাদের বারণ ছিল। ফলে অমিত ও আলিনা কলেজের মধ্যে দেখা ও আলাপ করত। কেসিএম কলেজ ক্যাম্পাসটা প্রায় 500 একর জমিতে তৈরি। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের জন্য ভেতরে চাষাবাদও হয়। সুতরাং অত বড় ক্যাম্পাসে কোনো একটা একান্ত জায়গা খুঁজে নিয়ে তাদের প্রেম পর্ব চালিয়ে যাওয়াটা অসম্ভব ছিল না। এই ব্যাপারটা ইব্রাহিম মাসুদের বুঝতে অসুবিধা হয়নি। মেয়ের কলেজে যাওয়াটাই তিনি বন্ধ করে দিলেন। গৌরাঙ্গ একটু থেমে চায়ে চুমুক দিয়ে তারপর আবার বলতে শুরু করলো। ঠিক এই সময় একদিন অমিত সাইকেল করে কলেজ থেকে ফিরছিল। একটা নির্জন জায়গায় কিছু লোক তাকে আক্রমণ করে এবং বেধড়ক মারধর করে। তারপর রাস্তার ধারে অমিতকে অজ্ঞান অবস্থায় ফেলে তারা চলে যায়। পরে পথ চলতি কিছু মানুষ অমিতকে হসপিটালে নিয়ে যায়। সেখানে জ্ঞান ফেরার পর অমিত সিরাজুলকে ফোন করে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অমিত যখন থানায় এফআইআর করতে যায়, তখন পুলিশ একটা দায়সারা এফআইআর নিয়েছিল বটে, কিন্তু কোনো অ্যাকশন নেয়নি। এসব কতদিন আগের ঘটনা। আলিনার কলেজ যাওয়া ঠিক কবে বন্ধ হয়েছিল বলতে পারবো না, তবে সিরাজুল বলেছিল অমিত খুন হবার প্রায় 2.5 মাস আগে থেকে আলিনার কলেজ যাওয়া বন্ধ হয়েছিল। আবার হাসপাতালের রেকর্ড বলছে জুলাই মাসে শেষ দিকে অমিত হাসপাতালে ভর্তি হয়েছিল। হাসপাতাল থেকে বেরিয়ে অমিত আলিনার সাথে যোগাযোগের চেষ্টা করেনি। কি করে করবে? আলিনা তো তখন ঘরে বন্দি। তবু অমিত ক্লাস কামাই করে আলিনার বাড়ির পেছন দিকে লুকিয়ে দাঁড়িয়ে থাকত। বাড়ির পেছন দিকটা উত্তর দিক, ঝোপঝাড় জঙ্গলে ভর্তি। লুকিয়ে থাকলে কেউ দেখতে পাবে না। বাড়ির উত্তর দিকে একটি বারান্দা আছে। সুযোগ পেলে আলিনা উত্তরের বারান্দায় এসে দাঁড়াতো। তখন ইশারায় তাদের মধ্যে কথাবার্তা হতো। দিনে 2-3 বার আলিনাকে দেখার জন্য অমিত সারাদিন দাঁড়িয়ে থাকত। শুনে মনে হবে নিছক পাগলামো, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো অমিতের মৃতদেহটা আলিনার বাড়ির উত্তর দিকের ঝোপজঙ্গল থেকেই উদ্ধার করা হয়েছে। কিভাবে মারা গিয়েছিল অমিত দাস? পেছন থেকে ওর মাথায় আঘাত করা হয়েছিল। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।